গভীর রাত। মাহমুদ তখনও তার টেবিলে বসে। চারিদিক নিঝুম নিস্তব্ধ। রাস্তার বিজলিবাতিগুলো চাঁদের আলোয় ফিকে মনে হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। দূরে ভূমধ্য সাগরের জলরাশির উপর চাঁদের এক মায়া রাজ্যের সৃষ্টি করেছে। মাহমুদ সেদিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু মনে তার চিন্তার ঝড়। সে মনে মনে ওশেন কিং জাহাজের দৃশ্যটা কল্পনা করে নেয়। কাপ্তান কক্ষ, ইঞ্জিন রুম, ফুয়েল ট্যাঙ্ক, বহনকৃত মালপত্রের সেল, স্টাফদের কক্ষ, প্রশস্ত উন্মুক্ত ডেক প্রভৃতি নিয়ে জাহাজ। জাহাজটি ধ্বংস করার জন্য ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটাতে হবে। ইউরেনিয়াম ও আণবিক গবেষণার অন্যান্য মাল মশলা যাতে সরিয়ে নেবার কোনো সুযোগ না পায়, সেজন্য সেখানেও দ্রুত আগুন ধরাবার ব্যবস্থা করতে হবে। এবং এসব কাজ অবশ্যই জাহাজে পৌঁছানোর পর ভোজ অনুষ্ঠানের আগেই সম্পন্ন করতে হবে। পরিকল্পিত সময় বিস্ফোরণের জন্য ডেজি চেইনের ব্যবহারই উপযুক্ত বিবেচনা করল সে। ডেজি চেইনের এক প্রান্তে জুড়ে দেয়া যাবে ডেটোনেটর। ডেটোনেটরের সাথে ইচ্ছামতো সময়ের টাইম ইগনেটর ব্যবহার করা যায়। সেফটি পিন তুলে নেবার পর টাইম ইগনেটরে নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটে থাকে। মাহমুদ চিন্তা করল 11টা ভোজ, 12টা বাজার আগে নিশ্চয়ই তা শেষ হয়ে যাবে। 12:15টায় বিস্ফোরণ ঘটাতে চাইলে 2 ঘন্টা সময়ের টাইম ইগনেটর ব্যবহার করলেই চলতে পারে। কিন্তু সে আবার ভাবল, ডেজি চেইন পাততে গিয়ে যদি বাধা কিংবা অস্বাভাবিক কিছুর মোকাবিলা করতে হয়, তাহলে 2 ঘন্টা পর্যন্ত ডেজি চেইন পেতে রাখা নিরাপদ হবে না, কারণ এ সময়ের মধ্যে অনুসন্ধান হতে পারে। সুতরাং সিদ্ধান্ত নিল 11টা থেকে 11:15 মধ্যেই বিস্ফোরণ ঘটাতে হবে। এতে অবশ্য ঝুঁকি আছে। তার এবং এমিলিয়ার নিরাপত্তার প্রশ্ন আছে। এ ঝুঁকি তবু নিতে হবে। ওশেন কিং জাহাজের ডেকে যখন মাহমুদরা পা রাখল, তখন 10:29 হয়েছে। আজকের এই প্রীতিভোজ ইসরায়েলি স্বরাষ্ট্র বিভাগ কর্তৃক ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং ইসরায়েলের জন্য আণবিক গবেষণার গুরুত্বপূর্ণ মাল মশলা ও যন্ত্রপাতি বহনকারী ওশেন কিং জাহাজের ক্যাপ্টেন ক্রুদের সম্মানে আয়োজিত। অবশ্য এই ভোজ এমিলিয়াদের মতো বাছাই করা কিছু অতিথিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জাহাজে উঠবার সিঁড়ির মুখে দাঁড়িয়ে ইসরায়েলি স্বরাষ্ট্র বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মচারী ও জাহাজের ক্যাপ্টেন অতিথিদের সম্ভাষণ জানাচ্ছেন। মাহমুদ ও এমিলিয়া ওদের সাথে করমর্দন করে উপরে উঠে গেল। মাহমুদ লক্ষ্য করল, স্বরাষ্ট্র বিভাগীয় অফিসার মিস্টার গ্রিনবার্গ ও ক্যাপ্টেন মিস্টার আদ্রে সাইমনের পিছনে আর একজন দাঁড়িয়ে রয়েছে। তিনি হলেন আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সিন বেথের সহকারী পরিচালক মিস্টার হফম্যান। মাহমুদের ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল। টেবিল আর চেয়ার দিয়ে সুন্দর করে ডেক সাজানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই এসে গেছেন। কেউ কেউ জাহাজের রেলিং ধরে দাঁড়িয়ে চন্দ্রালোকিত সাগরের শোভা দেখছেন, আর অবশিষ্টরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বসে জটলা করছেন। মাহমুদ এমিলিয়াকে নিয়ে গোটা ডেকটা একবার চক্কর দিল। সশস্ত্র কোনো প্রহরীকে উপরে দেখা গেল না। মাহমুদ ভাবল, নিশ্চয়ই ভিতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এ সময় মাহমুদ লক্ষ্য করল, একটি প্লেটে টু ল্যাভাটরি লিখে জাহাজের অভ্যন্তরে নামবার সিঁড়ির দিকে তীর এঁকে দেয়া হয়েছে। মাহমুদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে এমিলিয়াকে নিয়ে জাহাজের সামনের প্রান্তে রেলিংয়ের পার্শ্বস্থিত একটি চেয়ারে বসল। ঘড়ির দিকে চেয়ে দেখল 10:32 বেজে গেছে। বাথরুম থেকে একটু আসি। মাহমুদের পরনে চকলেট স্যুট, পায়ে ক্রেপ শু। মাহমুদ সিঁড়ি দিয়ে ডেক থেকে নিচে নেমে এলো। ভিতরে কিন্তু বাইরের মতো উজ্জ্বল আলো নেই। মাহমুদ সিঁড়ি থেকে নেমে যেখানে এসে দাঁড়ালো, সেখান থেকে জাহাজ লম্বালম্বি দীর্ঘ করিডোর। মাহমুদ করিডোরে দাঁড়াতেই একজন স্টেনগানধারী মাহমুদকে জিজ্ঞাসা করল, ল্যাভেট্রি স্যার? হ্যাঁ, মাহমুদ বলল। বামে কয়েক পা এগিয়ে একটি বন্ধ ঘর দেখিয়ে দিল। মাহমুদ হাতল ঘুরিয়ে দরজা খুলল। তারপর পিছন ফিরে দেখল, পিছন ফিরে কয়েক পা এগিয়েছে। মাহমুদ দেখল করিডোরে আর কেউ নেই। তারপর পকেট থেকে একটি রুমাল এবং শিশি বের করে বিড়ালের মতো নিঃশব্দ পায়ে প্রহরীর দিকে এগুতে লাগল। নিকটবর্তী হয়ে অত্যন্ত দ্রুত বাম হাত দিয়ে লোকটির কণ্ঠনালী চেপে ধরল। অন্য হাতে ক্লোরোফর্ম সিক্ত রুমালটি লোকটির নাকে চেপে রাখল। কয়েকবার কোক কোক শব্দ করার পর তার দেহটি নিস্তেজ হয়ে এলো। স্টেনগানটি হাত থেকে পড়ে গিয়ে ঠক করে একটি শব্দ হল।
মাহমুদ তার দেহটি টেনে নিয়ে গিয়ে ল্যাবরেটরি ও কার্গো কেবিনের মাঝের সরু গলির মধ্যে রেখে দিল। স্থানটি একটু অন্ধকার। সেখানে একটি সোফাও দেখল মাহমুদ। বুঝল প্রহরীরা এখানে বসে বিশ্রাম নেয়। মাহমুদের হাতে সাইলেন্সার লাগানো রিভলভার। মাহমুদ ইঞ্জিন রুমের সিঁড়িতে পা রাখতে যাবে, এমন সময় পেছন থেকে শব্দ ভেসে এলো, হ্যান্ডস আপ। মাহমুদ হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ল। মাহমুদ তার পিঠে রিভলভারের ভারী স্পর্শ অনুভব করল। মাহমুদ আশু কর্তব্য ভেবে নিল, তারপর এক ঝটকায় বসে পড়ল এবং সঙ্গেই পিছনে দাঁড়ানো লোকটির দুটো পা ধরে সামনে মারল হেঁচকা টান। লোকটি কাত হয়ে পড়ে গেল। রিভলভারও ছিটকে গেল তার হাত থেকে। বজ্রমুষ্টিতে চেপে ধরল কণ্ঠনালী। মাত্র কয়েক মুহূর্ত, তারপর নিস্তেজ হয়ে এলো লোকটির দেহ। মাহমুদ তাড়াতাড়ি লোকটিকে টেনে এনে ইঞ্জিন রুমের এক কোণে গুজে রেখে দিল। লোকটির মুখের দিকে তাকিয়ে মাহমুদ চমকে উঠল। মিস্টার হফম্যান! উজ্জ্বল হাসিতে মাহমুদের মুখ ভরে গেল। অগণিত মুসলিম বাস্তুত্যাগী বহু সাইমুং কর্মীর রক্তে রঞ্জিত এই হফম্যানের হাত। এতদিনে সব লীলার অবসান হল শয়তানের। মাহমুদ দ্রুত ইঞ্জিন রুমের পাশ দিয়ে জ্বালানি সঞ্চয় কক্ষে প্রবেশ করল এবং দ্রুত কাজে লেগে গেল। 3টি বৃহদাকার ট্যাঙ্ক। সৌভাগ্যক্রমে ট্যাঙ্কগুলি ঈষৎ কতগুলি ইস্পাত বেজের উপর রাখা। মাহমুদ দ্রুত ডেজি চেইন পেতে তার মাথায় ডেটোনেটর ও টাইম ইগনেটর জুড়ে দিল। প্রত্যেকটি ট্যাঙ্কের জন্য 2টি করে ডেজি চেইন পাতল মাহমুদ। তারপর ফিরে এলো আবার ইঞ্জিন রুমে। সেখান থেকে উঠে এলো এর পূর্বের করিডোর। করিডোরে কেউ নেই। মাহমুদ বুঝল প্রহরী ও জাহাজের কার্গো কেবিনে ডেজি চেইন পাতার বিষয় বিবেচনা করে দেখল মাহমুদের। এবার নিশ্চিন্ত হয়ে সে প্রবেশ করল ল্যাবরেটরিতে। বেশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো সেখান থেকে। ঘড়ির দিকে চেয়ে দেখল 10:47। এমিলিয়া নিশ্চয়ই এই দেরিতে উদ্বিগ্ন হয়ে উঠেছে। মাহমুদ সিঁড়ি বেয়ে উঠে এলো। সোজাসুজি এমিলিয়ার কাছে না গিয়ে রেলিংয়ের ধারে গিয়ে দাঁড়াল। সে লক্ষ্য করল সে এখনও এমিলিয়ার দৃষ্টিতে পড়েনি। সাগরে চাঁদের স্থির প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহমুদ। স্থির চাঁদের ওই আলোক শিখা মাহমুদের মনকে টেনে নিয়ে গেল জর্দানের পাহাড় আর তার পাশের উপত্যকা ভূমিতে। সেখানে তাঁবু আর কুড়ে ঘরে বাস করছে অগণিত মানুষ, মজলুম মানুষ। ওই মজলুম মুসলমানদের জন্য আমরা এ পর্যন্ত কি করতে পেরেছি? সময় যতই গেছে ইসরায়েল তার বিষাক্ত থোবাকে আরও সুবিস্তৃত করেছে। এমিলিয়া এসে মাহমুদের পাশে দাঁড়াল। মাহমুদের দিকে চেয়ে মুপচুক। কি স্বপ্ন দেখছ? মাহমুদ চমকে উঠল, কিন্তু পরক্ষণেই মুখে ফুটিয়ে তুলল মৃদু হাসির রেখা। বলল, ভাবছি এই সাগর আর এই তারকাখচিত নিকষ কালো আকাশের অসীমত্বের কথা। আমরা কত ক্ষুদ্র। এই সাগর, ওই অসীম আকাশ আর এই বিচিত্র পৃথিবীর মালিক স্রষ্টা না জানি কত মহাশক্তিশালী। স্রষ্টাকে তুমি মহাশক্তিশালী মনে কর দানিয়েল? আমার স্বীকার করা বা না করার সাথে সম্বন্ধ নেই। মহাসৃষ্টির মাঝেই যে তার মহাশক্তির সাক্ষ্য নিহিত। স্রষ্টাকে তুমি অস্বীকার করতে পারো এমিলিয়া? কিন্তু স্রষ্টাকে মানতে গেলে ধর্মকে মানতে হয়, আর ধর্মকে মানতে গেলে দেখো না কত ফ্যাসাড। যেমন কোন ধর্ম মানব? ইহুদি না খ্রিস্টান না মোহামেদান? এত সংঘর্ষ আর বৈপরীত্য কেন? বৈপরীত্য নেই এমিলিয়া। মুসা, যীশুখ্রিস্ট আর মোহাম্মদের মূল শিক্ষা একই। ব্যবহারিক ক্রিয়াকর্মের মধ্যে পার্থক্য আছে শুধু। এই পার্থক্যকে শাসনতন্ত্রের পরিবর্তন আর সংশোধনের সাথে তুলনা করা যায়। কিন্তু এটা স্বীকার করে নিলে ইসলামকে মানব সমাজের জন্য শেষ ও অনুসরণীয় একমাত্র জীবনবিধান বলে মেনে নিতে হয়। কিন্তু যা সত্য তাকে আমরা অস্বীকার করব কেমন করে? এটা গুরুতর কথা দানিয়েল। এত সহজে এমন কথা তুমি বলতে পারো না। যাক, আজ ধর্মের কি সত্যই কোনো প্রয়োজন আছে বলে তুমি মনে করো? ধর্মের অর্থ জীবন পদ্ধতি। সুতরাং এই ভূমণ্ডলে মানুষের জীবন যতদিন থাকবে, ধর্মের প্রয়োজনও ততদিন থাকবে। জীবন পদ্ধতি আমরা নিজেরাই গড়ে নিতে পারি। তা পারি। এই ধরনের জীবন পদ্ধতি ফেরাউন, নমরুদ, সাদ্দাত গড়ে তুলেছিল। প্লেটো, রুশো, ভোল্তেয়ার মানুষের জন্য নতুন জীবন পদ্ধতির দিক নির্দেশ করেছিল। হেগেল, কার্ল মার্কস মানব সমাজের জন্য ঐতিহাসিক বস্তুবাদের আলোকে নতুন জীবন দর্শনের রূপরেখা এঁকে গেছে। এবং সে মোতাবেক লেনিন, মাওসেতুংয়ের নেতৃত্বে রাশিয়া ও চীনে সর্বাত্মক বিপ্লবও সাধিত হয়েছে। গণতন্ত্রের উপর ভিত্তিশীল এক নয়া সমাজ পদ্ধতি পশ্চিমা দেশগুলোতে চালু আছে। কিন্তু এগুলোর কোনো একটিও কি রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তিজীবনে শান্তির সন্ধান দিতে পেরেছে? শ্রেণী স্বার্থের ধ্বজা তুলে সাম্যবাদের নামে সমাজবাদী দেশগুলো কি জনতাকে দাসে পরিণত করেনি?
আর পুঁজিবাদী দেশগুলোতে ব্যক্তি স্বার্থ ও ব্যক্তি স্বাধীনতার নামে লুণ্ঠন শোষণের অবাধ শৈলাপ কি বয়ে যাচ্ছে না? অশান্ত অস্থির মানুষকে ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে হয় কোন কারণে? কিন্তু স্রষ্টা নির্দেশিত জীবন পদ্ধতি সব সমস্যার সমাধান করবে তার নিশ্চয়তা কি? আচ্ছা এমিলিয়া, সাপের কোন জিনিসকে আমরা ভয় করি? বিষ দাঁতকে? আচ্ছা, সাপের বিষ দাঁতকে যদি উপড়ে ফেলা হয় তাহলে সে আর কোনো ক্ষতি করতে পারে কি? না, পারে না। এমিলিয়া হাসল, বলল, কিন্তু মানুষের বিষ দাঁত তুমি কোথায় কতে? মানুষের বিষ দাঁত তার স্বেচ্ছাচারিতা ও স্বেচ্ছাপারিতা। ব্যক্তি সমাজ ও রাষ্ট্রজীবনের সকল প্রকার বিপর্যয় অশান্তি ও অনর্থের মূল কারণ মানুষের স্বার্থপরতা ও স্বেচ্ছাচারিতা। স্বার্থপরতা অন্যায়ের বাহন আর স্বেচ্ছাচারিতা তার অমোঘ অস্ত্র। কিন্তু এই বিষ দাঁতকে তো ভাঙা দেয় না। ভাঙা যায় না, কিন্তু এর বিলুপ্তি ঘটানো সম্ভব। মানুষ যখন এক স্রষ্টার সার্বভৌম ক্ষমতার কাছে সত্যিকারভাবে মাথা নত করে তখন তার স্বেচ্ছাচারিতা ও স্বার্থপরতার কোনো সুযোগই আর থাকে না। সে সত্যিকারভাবে তখন স্রষ্টার দেয়া বিধানবলির প্রতিপালনকারী ও প্রয়োগকারী হয়ে দাঁড়ায়। এমিলিয়া এক দৃষ্টিতে মাহমুদের দিকে তাকিয়েছিল। তার মুগ্ধ দৃষ্টি যেন আনন্দে নাচছে। আমার দেখা, আমার পরিচিত জনস্রোতের মাঝে তুমি সত্যই ব্যতিক্রম দানিয়েল। তুমি কখনো কঠিন বস্তুবাদী, আবার কখনো কঠোর ভাববাদী। তুমি আসলে কি দানিয়েল? আমি একজন মানুষ। হাসল মাহমুদ। এমিলিয়াও হাসল, কিছু বলতে যাচ্ছিল। এমন সময় ক্ষুদ্রাকার ডেক মাইক থেকে ঘোষিত হল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই গিয়ে আসন গ্রহণ করল। মাহমুদ ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11টা বাজতে 1 মিনিট বাকি। রাত 11টা বেজে গেছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসরায়েলের বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী অ্যারন কোপল্যান্ড তার আসন গ্রহণ করেছেন। 11টা বাজার সাথে সাথে ইসরায়েলি অণুবিজ্ঞানী মিস্টার মরিস কোহেন এবং মিস্টার মোজে শার্টক এসে আসন গ্রহণ করলেন। 11টা 1 মিনিট বাজল। মিস্টার অ্যারন কোপল্যান্ড উঠে দাঁড়ালেন, উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিদের দিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ আমাদের জন্য এক পরম খুশির দিন। আমাদের পৃথিবীভূমি ইসরায়েল এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। আমাদের সমরশক্তিতে পরমাণু বিজ্ঞানের আশীর্বাদ লাভের জন্য আমরা এতদিন পরের অনুগ্রহের উপর নির্ভর করেছি। আমাদের বিজ্ঞান ও আমাদের কারিগররা পারমাণবিক কৌশল আয়ত্ত করেছে অনেক আগে, কিন্তু নিজস্ব গবেষণাগার স্থাপনের কোনো সুযোগ আমরা পাইনি। এতদিনে সে সুযোগ আমরা লাভ করতে যাচ্ছি। সুতরাং আজকের এই দিন আমাদের বিজ্ঞানী, আমাদের জনসাধারণ, আমাদের সরকার এবং আমাদের বিদেশের শুভানুধ্যায়ীদের জন্য মহা আনন্দের সৌগাত বয়ে এনেছে। আমরা এই নিশ্চয়তা আজ সবাইকে দিতে পারি, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা আমেরিকা ও রাশিয়ার মতো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী হব। শ্রোতৃমণ্ডলী করতালি দিলেন। একটু থেমে মন্ত্রী মহোদয় আবার শুরু করলেন, পিতৃভূমির যে অংশটুকুর উপর আমরা অধিকার লাভ করেছি তা নিয়ে আমরা কেউই সন্তুষ্ট নই, সন্তুষ্ট থাকতে পারি না। হেজাজের ইয়াসরিব নগরী আল মদিনা থেকে তুরস্কের আলেকজান্ড্রিয়া প্রদেশ এবং ভূমধ্যসাগর ও নীল নদের সীমা থেকে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মোহনা পর্যন্ত বিস্তৃত আমাদের পিতৃভূমির উপর আমরা যে কোনো মূল্যেই হোক অধিকার কায়েম করব। এজন্য চাই আরও শক্তি, আরও শক্তি। 11টা 7 মিনিটে অনুষ্ঠান শেষ হল। খাবার প্রস্তুতি শুরু হল। সবাই নিজের কোলের উপর রুমাল বিছিয়ে নিচ্ছেন। মাহমুদের মন চঞ্চল হয়ে উঠল। আর 3 মিনিটের মধ্যেই প্রথম বিস্ফোরণ ঘটার কথা। আল্লাহ কি দয়া করবেন? তার মিশন কি সফল হবে? বলদর্পী সাম্রাজ্যবাদী রক্তপিপাসু ইহুদিদের আশার এ দীপশিখাকে সে নিভিয়ে দিতে পারবে? সকলের সামনে স্যুপ পরিবেশিত হয়েছে। চামচ দিয়ে স্যুপ নাড়ছে সবাই। চামচ দিয়ে ধীরে ধীরে মুখে তুলছে শোষ। সবার মতো মাহমুদের মুখ আশা নিরাশার তরঙ্গঘাতে অশান্ত চঞ্চল। 11টা 9 মিনিট 30 সেকেন্ড। সঙ্গে সঙ্গে এক বিরাট অগ্নিপিণ্ড আকাশের দিকে উঠে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল খাবার টেবিলে। স্যুপের পিয়ালা অনেকের কাত হয়ে পড়েছে ইতিমধ্যেই। ভীত আতঙ্কগ্রস্ত মাহমুদ তার কর্তব্য আগেই ঠিক করে রেখেছিল। এমিলিয়াকে বলল, এস আমার সাথে। বলে সে ছুটল ডেক থেকে জেটিতে নাম্বার সিঁড়ির দিকে। জাহাজ কাঁপছে। প্রথম বিস্ফোরণের ফলে উৎক্ষিপ্ত অগ্নিপিণ্ড নিচে নেমে জাহাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সিঁড়ির মুখে গিয়ে মাহমুদ এমিলিয়াকে বলল, হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আমার পিঠে ওঠ। এমিলিয়ার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে কাঁপছে। মাহমুদের আদেশ পালন করল সে। অভ্যস্ত মাহমুদ দ্রুত কম্পমান সিঁড়ি দিয়ে জেটিতে নেমে এল। জেটিতে পা রাখার সাথে সাথে আরেকটি বিস্ফোরণের শব্দ হল।
মাহমুদ পিছনে ফিরে দেখল জাহাজের বিজলি বাতি নিভে গেছে, কিন্তু বিস্ফোরণের ফলে উৎক্ষিপ্ত আগুন জাহাজকে আলোকিত করে তুলছে। সেই আলোতে দেখা গেল জাহাজের একটা অংশ সম্পূর্ণ উড়ে গেছে। দ্বিতীয় বিস্ফোরণের অগ্নিপিণ্ড জাহাজে ছড়িয়ে পড়ায় জাহাজের স্থানে স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। মাহমুদ এমিলিয়াকে নিয়ে জেটি থেকে আরেকটু দূরে সরে এলো। মাহমুদ দেখল আরও কয়েকজন মানুষ সিঁড়ি দিয়ে জেটিতে নেমে এলো। আরেকটি বিস্ফোরণ ঘটল এ সময়। মনে হলো জাহাজটি যেন একদিকে কাত হয়ে গেল। অপেক্ষাকৃত ছোট আরও অনেকগুলি বিস্ফোরণের শব্দ শোনা গেল। জাহাজের অন্যান্য কয়েক স্থান থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যেতে লাগল। দূরে ফায়ার ব্রিগেডের গাড়ির ঘণ্টাধ্বনি শোনা গেল। মাহমুদ ও এমিলিয়া গাড়িতে গিয়ে বসল। মাহমুদ গাড়ি ছেড়ে দিল। পোর্ট রোড ধরে গাড়ি তীব্র গতিতে পূর্ব দিকে এগিয়ে চলছে। তেল আবিব অনেক দূরের পথ, লম্বা রাস্তা। মাহমুদের দৃষ্টি সামনে প্রসারিত। তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পেরে তার মন তৃপ্ত। এই তৃপ্তির মাঝেও তার মনে একটি কাঁটা বিঁধছে। এবার এমিলিয়ার সাথে তার অভিনয়ের ইতি করতে হবে। কিন্তু শুধুই কি তা অভিনয় ছিল? মনের কোথায় যেন বেদনার সুর বাজছে তার। এমিলিয়া তার পরিচয় পেলে কি ভাববে তাকে? কালকেই গোয়েন্দা পুলিশ এসে এমিলিয়াকে ব্যস্ত করে তুলবে। বিনা অপরাধে বেচারি কষ্ট পাবে। এমিলিয়া একটু কাত হয়ে একটি হাত মাহমুদের পিছনে সোফার উপর প্রসারিত করে একটি হাত মাহমুদের কাঁধে রেখে মাহমুদের কাঁধে গুজে রেখেছে। একসময় ধীর কণ্ঠে সে বলল, দানিয়েল, একবার তুমি আমাকে নৈতিক মৃত্যু থেকে বাঁচিয়েছ, আবার আজ তুমি আমাকে দৈহিক মৃত্যুর হাত থেকে বাঁচালে। জীবন দিয়েও এই ঋণ শোধ করতে পারব না আমি, দানিয়েল। মাহমুদের গোটা দেহে একটি শিহরণ খেলে গেল। কিন্তু কোনো উত্তর দিল না মাহমুদ। কি উত্তর দেবে সে, যে তার জীবনকে জাতির জন্য উৎসর্গ করেছে? সে কেমন করে একজন ইহুদি তরুণীর এ আত্মনিবেদনকে গ্রহণ করবে? মাহমুদ ধীরে বলল, কাল সকালে পুলিশ আসবে, আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে তারা। কি জবাব দিবে তুমি? কেন পুলিশ আসতে? ধরো যদি আখি, আমি তোমার ঠিকানা বলে দেব, তোমার কাছে পাঠিয়ে দেব। পুলিশ আমাকে খুঁজে পাবে না। কেন? কোথাও চলে যাচ্ছ তুমি? বলে সোজা হয়ে বসল এমিলিয়া। মাহমুদ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর এমিলিয়ার প্রশ্নের কোনো জবাব না দিয়েই বলল, পুলিশকে আমাদের পরিচয়ের আসল ঘটনাটির কথা জানাবে, তাহলে আমাদের বন্ধুত্বের কারণ তারা বুঝবে এবং তোমার কোনো দোষ হবে না। পুলিশ কেন তোমার সন্ধান করবে? কেন দোষ দেবে আমাকে তারা? ওশান কিং জাহাজ ধ্বংসের জন্য আমাকেই দায়ী করবে তারা। কেন তা করবে? তুমি ও কাজ করতে যাবে কোন কারণে? মাহমুদ মুহূর্তের জন্য এমিলিয়ার মুখের দিকে তাকাল। তার লাবণ্যভরা মুখটি উদ্বিগ উত্তেজনায় যেন কাঁপছে। ওর কোমল হৃদয়ে আঘাত দিতে কষ্ট লাগছে মাহমুদের। তবু সত্য ঘটনা তাকে বলতেই হবে। মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, ওশান কিং জাহাজের ফুয়েল ট্যাঙ্কে আমি বিস্ফোরণ ঘটিয়েছি এমিলিয়া। ঠিক আছে, আমি আবার শুরু করছি। তুমি? এমিলিয়ার কণ্ঠ আর্ত চিৎকারের মতো শোনাল। বিস্ময় উত্তেজনায় এমিলিয়ার মুখ হা হয়ে গেছে। সে নির্বাক দৃষ্টিতে আঁকিয়ে আছে মাহমুদের দিকে। মাহমুদ আবার এমিলিয়ার দিকে চাইল। তার মুখে ফুটে উঠল হাসির রেখা, কিন্তু তা যেন হাসি নয়, কান্না। বলল, জানি এমিলিয়া, তুমি বিস্মিত হয়েছ, হয়তো ভাবছ আমি কেমন করে অমন খুনি হতে পারলাম। কিন্তু তুমি জানো না, ওশান কিং জাহাজের যে অগ্নিকুণ্ড তুমি দেখেছ, তার চেয়েও অনেক বড় অগ্নিকুণ্ড আমার হৃদয়ে জ্বলছে। শুধু আমার হৃদয়ে নয়, ফিলিস্তিন থেকে বিতাড়িত আমার মতো লক্ষ লক্ষ আরব মুসলমানের হৃদয়ে এ আগুন অমনি জ্বলছে। তুমি আরব? তুমি মুসলমান? এমিলিয়ার কণ্ঠ আর্তনাদ করে উঠল। হ্যাঁ এমিলিয়া, আমি একজন মুসলমান। বিস্ময় বিস্ফারিত এমিলিয়ার চোখ। গভীর বেদনায় শক্ত নীল হয়ে উঠেছে এমিলিয়ার শুভ্র কণ্ঠদেশ। গোলাপের মতো ঠোঁট জুটি তার কাঁপছে। বিহবল দৃষ্টিতে মুহূর্তকাল মাহমুদের দিকে চেয়ে থাকল। তারপর ভেঙে পড়ল কান্নায়। উপুর হয়ে হাঁটুতে মুখ গুজে ফুঁপিয়ে কাঁদছে সে। মাহমুদের দৃষ্টি সামনে প্রসারিত। জন বিরল প্রশস্ত রাস্তা। তীব্র গতিতে এগিয়ে চলেছে গার্ডিয়াক। মাহমুদ এবার এমিলিয়ার দিকে চাইল। কান্দুক, কান্দা উচিত। চোখের পানিতে ধুয়ে মুছে যাক মাহমুদের সব স্মৃতি। খোলা প্রশস্ত গেট দিয়ে ডেভিড বেনুকুরিয়ার বারান্দায় প্রবেশ করল গাড়ি। মাহমুদ গাড়ি থেকে নেমে পাশ ঘুরে এসে গাড়ির দরজা খুলে ধরে বলল, নেমে এসো এমিলিয়া। এমিলিয়া মুখ তুলল। অশ্রু ধোয়া মুখ তার। দু একটি অবিন্যস্ত চুল মুখে এসে পড়েছে। অশ্রুতে ভিজে গেছে সেগুলো। কঠিন আঘাতে যে চোখে অশ্রু আসে না, মাহমুদের সে চোখ দুটিও ভারী হয়ে উঠল।
এমিলিয়া বেরিয়ে এসে মাহমুদের পাশে দাঁড়াল। নতমুখী এমিলিয়া। দুজনেই নির্বাক। প্রথমে কথা বলল মাহমুদ। বলল, পরিচয় গোপন করার জন্য এবং তোমাকে এমন করে আঘাত দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী এমিলিয়া। তুমি যদি আমাকে ভুল না বুঝো তাহলে আমাকে ক্ষমা তুমি করতে। এমিলিয়া নীরব, কোনো কথা বলল না, মুখও তুলল না সে। মাহমুদ আবার বলল, আর যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দাও, আমি রাজি আছি। এমিলিয়া যেন পাথর হয়ে গেছে। কোনো উত্তর এলো না তার কাছ থেকে। যেন অলক্ষ্যে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মাহমুদের বুক থেকে। চোখের কোনো বোধহয় ভিজে এলো তার। বলল সে, তাহলে আসি এমিলিয়া, পারলে ক্ষমা করো। দুহাতে মুখ থেকে ফুঁপিয়ে উঠল এমিলিয়া। মাহমুদ কয়েক পায়ে গিয়েছিল, ফিরে এলো আবার। এমিলিয়ার মুখ তুলে ধরে ডাকল, এমিলিয়া দানিয়েল। বলে মাহমুদের হাত জড়িয়ে ধরে বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়ল এমিলিয়া। মাহমুদ আর দানিয়েল নয় এমিলিয়া, আমার নাম মাহমুদ। এমিলিয়া কেঁদেই চলল। মাহমুদের হাত এমিলিয়ার চোখের পানিতে ভিজে গেল। মাহমুদ বলল, মুখ তোলো, কথা বলে এমিলিয়া। এমিলিয়া ধীরে ধীরে মুখ তুলল। অবিন্যস্ত চুল আর অশ্রু ধোয়া এমিলিয়াকে দেখে মনে হচ্ছে কি এক প্রচণ্ড ঝড় বয়ে গেছে এমিলিয়ার ওপর দিয়ে। তার নীল শান্ত চোখে কি নিঃসীম মায়া। বলল সে, আবার কবে দেখা হবে? শক্ত একটা প্রশ্ন। মাহমুদ বলতে চাইল, স্রোতে ভাষা পানার মতো নিরুদ্দিষ্ট আমাদের জীবন। কোনো আবর্ত কোথায় কখন আমাদের নিয়ে যাবে তা আমরাও জানি না। কিন্তু কথা বাড়াতে চাইল না মাহমুদ। বলল, যদি কোথাও দূরে চলে না যাই তাহলে দেখা হবে। আর যদি দূরে চলে যা? অবরুদ্ধ কান্নায় কাঁদতে লাগল এমিলিয়ার ঠোঁট দুটি। একটি যাযাবর জীবনের জন্য তুমি অপেক্ষা করবে এমিল্লা? এমিলিয়ার দুই গণ্ড বেয়ে আবার নেমে এলো অশ্রুর দুটি ধারা। বলল সে, কোনো কথা নয়, কথা দাও তুমি আসবে। কথা দিলাম, আসব। বেশ, ঠিক আছে। এই সময়ে এ অঞ্চলে কোনো ট্যাক্সি পাবে না। হেঁটে যাবে কেমন করে? চলো, আমি তোমাকে রেখে আসব। এতক্ষণ তোমাদের গোয়েন্দারা হয়তো আমার সন্ধানে ছুটে আসছে। তোমাকে আর কোনো বিপদে জড়াতে চাই না এমিলিয়া। কিন্তু তোমার বিপদের কথা তুমি ভাবছ না কেন? বিপদ আমাদের নিত্য খেলার সাথী, কোনো চিন্তা করো না তুমি। আর আমাকে হেঁটে যেতে হচ্ছে না। তোমাদের গেটের বাইরে আমার জন্য গাড়ি অপেক্ষা করছে। আসি এমিলিয়া, খোদা হাফেজ। মাহমুদ কয়েক কদম এগিয়ে আবার পিছনে ফিরে চাইল। দেখল এমিলিয়া একটা হাত গাড়ির ওপর ঠেস দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ি বারান্দায় ম্লান আলো তার চোখের পানিতে প্রতিবিম্বিত হয়ে চিকচিক করছে। হৃদয়ের কোথায় যেন মোচড় দিয়ে উঠল মাহমুদের। তার যাত্রাপথের দিকে চোখ দুটি বুজে এলো মাহমুদের। উচ্চারিত হল তার কণ্ঠে, রাব্বানা আজহালনা মুসলিমাইন এলাকা। প্রভু আমার, তোমার কাছে আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমাদের সামিল করো। পরের দিন সকালে অনেক বেলা করে ঘুম থেকে উঠল এমিলিয়া। অনেক রাত্রে ঘুমিয়েছে সে। রাত্রেই এসেছিল নিরাপত্তা পুলিশরা। নাইট ক্লাবের মৌখিক পরিচয় ছাড়া মাহমুদ সম্বন্ধে আর কোনো কিছুই জানে না বলেই জানিয়েছে এমিলিয়া তানদের। এমিলিয়ার বিশ্বাসত্ব সম্বন্ধে কোনো সন্দেহ নেই বলেই আর হয়তো কোনো পীড়াপিড়ি করেনি তানরা। শয্যায় উঠে বসেই সে দেখতে পেল পাশের টিপোয় রাখা সেদিনের সংবাদপত্র। কাগজটি হাতে নিয়ে চোখ বুলোতেই সে দেখতে পেল ওশান কিং জাহাজের খবরটি লিড স্টোরি হয়েছে। সে পড়ল, ওশেন কিং জাহাজের ভয়াবহ অগ্নিকাণ্ড, অণুবিজ্ঞানী মিস্টার মরিস কোহেন সহ 5 জনের মৃত্যু, 2 জন নিখোঁজ, 10 জন আহত, সমুদায় কার্গো ভস্মীভূত। পরে ওশেন কিং জাহাজে অগ্নিকাণ্ডের সময় ও পূর্ণ বিবরণ দিয়ে পরিশেষে লিখেছে, এই অগ্নিকাণ্ডে ইসরায়েলের $500 মিলিয়ন মূল্যের মহামূল্যবান যন্ত্রপাতি ও মালপত্র সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। সবচেয়ে ক্ষতি অণুবিজ্ঞানী মিস্টার মরিস কোহেনের মৃত্যু। তিনি ইসরায়েল বিজ্ঞানাকাশের সূর্য এবং আমাদের জাতীয় জীবনের এক অমূল্য রত্ন ছিলেন। তার মৃত্যুতে পরমাণু বিজ্ঞানে আমাদের দেশ যে অনেক দূর পিছিয়ে গেল তা বলাই বাহুল্য। এক বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে যে ওশেন কিং জাহাজে $50 মিলিয়ন পারমাণবিক গবেষণা সরঞ্জাম বোঝাই ছিল। এই মহামূল্যবান গবেষণা সরঞ্জামের বিনষ্টি আমাদের জাতীয় অগ্রগতির জন্য কত মর্মান্তিক তা সহজেই অনুমেয়। ওশেন কিং জাহাজের ঘটনায় নিহতদের মধ্যে আরও রয়েছেন জাহাজের ক্যাপ্টেন জন টমসন এবং নিরুদ্দিষ্টদের মধ্যে আরও রয়েছেন ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সহকারী প্রধান মিস্টার হফম্যান। জানা গেছে ভোজনুষ্ঠানের কিছু পূর্বে থেকেই তাকে জাহাজের ডেকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে যে দুষ্কৃতিকারীদের সাথে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। সাইমুমদের নাশকতাকারীরা জাহাজের ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়ে জাহাজে আগুন ধরিয়েছে বলে জানা গেছে। সংগৃহীত তথ্যের বরাত দিয়ে আমাদের নিরাপত্তা পুলিশ বিভাগ জানাচ্ছেন,
আমন্ত্রিত অতিথির ছদ্মবেশে সাইমুমের জনৈক নাশকতাকারী জাহাজে প্রবেশ করেছিল। এমিলিয়া রুদ্ধ নিঃশ্বাসে খবর পড়া শেষ করল। বৈজ্ঞানিক মিস্টার মরিস কোহেন এবং মিস্টার হফম্যানের মৃত্যু হয়েছে। এমিলিয়ার স্নায়ুতন্ত্রী দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। কি নিষ্ঠুরতা! কিন্তু পরক্ষণেই তার মানস দৃষ্টিতে ভেসে উঠল মাহমুদের মুখ আর তার কথা। এমিলিয়া, তুমি জানো না, ওশান কিং জাহাজে যে অগ্নিকাণ্ড তুমি দেখেছ, তার চেয়েও অনেক বড় অগ্নিকুণ্ড আমার হৃদয়ে জ্বলছে। শুধু আমার হৃদয়ে নয়, ফিলিস্তিন থেকে বিতাড়িত লক্ষ লক্ষ আরব মুসলমানের হৃদয়ে এ আগুন অমনিভাবে জ্বলছে। এমিলিয়ার মনে পড়ল, তাই তো আমরা ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এসে ফিলিস্তিনি মুসলমানের সহায় সম্পদ দখল করেছি, তাদেরকে তাদের পিতৃপুরুষের ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করেছি, আর যুগ যুগ ধরে মুক্ত আকাশের নিচে বৃষ্টি রোদের মধ্যে তাঁবুতে অমানসিক জীবনযাপন করছে তারা। এমিলিয়ার আরও মনে পড়ল, হয়তো কালের ভোজ সম্ভারের বিজ্ঞান বিষয়ক মন্ত্রী মিস্টার অ্যারন কপল্যাডের ভাষণ, হেজাজের ইয়াসরিব নগরী, মদিনা শরীফ থেকে তুরস্কের আলেকজান্ড্রিয়া প্রদেশ এবং ভূমধ্যসাগর ও নীল নদের মোহনা পর্যন্ত বিস্তৃত আমাদের পিতৃভূমির উপর আমরা যে কোনো মূল্যেই হোক অধিকার কায়েম করব। ইসরায়েলের এই ঘোষণাও লক্ষ্য কোনো আত্মরক্ষাকারী জাতি বা দেশের কথা নয়, এ যে সাম্রাজ্যবাদী দেশের আগ্রাসী নীতি। এ লক্ষ্য যদি অর্জিত হয়, তাহলে ওই বিশাল ভূখণ্ডের কোটি কোটি মুসলমানের ভূমধ্য নদী অভাবে যাত্রা করছে। এমিলিয়ারা তার কাছে পরিষ্কার হয়ে গেল, ঘৃণ্য সাম্রাজ্যবাদী পরিকল্পনা নিয়ে তার দেশ শক্তি বৃদ্ধি করছে, আর ফিলিস্তিন ও আরব মুসলমানরাই যথাযথভাবে আত্মপ্রতিষ্ঠা আর আত্মরক্ষার জন্য সংগ্রাম করছে। ওশান কিং জাহাজের অগ্নিকাণ্ড যদি তাঁদের সেই সংগ্রামের অংশ হয়, তাহলে তাকে নিষ্ঠুর বলা যাবে কোন যুক্তিতে? মাহমুদকে নির্দোষ করতে পেরে গভীর প্রশান্তিতে বলে গেল এমিলিয়ার মন।